বন্ধুরা ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের এক্সপেক্টেড টাইপ অফ ম্যাথের সলিউশন চলছে। আজকে ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো, যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অবভিয়াসলি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকে ক্লাসের ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ। ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে 0.423 উপরে বার দেওয়া আছে, এর সমস্থানীয় ভগ্নাংশ কত হবে সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এর সিম্পলিফাইড ভগ্নাংশটা যেটা আসবে সেটি আমাদের কী আসবে। তো দেখো বার থাকা যে সমস্ত কোশ্চেনগুলো থেকে থাকে সেখানে ধরে নাও 0.23 উপরে ডাইরেক্ট শুধু বার থাকতো, তাহলে আমরা কী করতাম 23/99 করতাম। যটার উপরে বার হবে ওটা 9 বসে যাবে। কিন্তু এখানে সামনে আরেকটা সংখ্যা দেওয়া আছে যেই সংখ্যাটার উপরে বার চিহ্ন নেই। তো এরকম থাকলে কীভাবে করতে হবে, দেখো যেই সংখ্যাটা আছে পুরো সংখ্যাটাকে লিখে নাও আগে। সেটা হলো 423। এখান থেকে মাইনাস করবে, কতকে মাইনাস করবে, যেটার উপরে বার নেই, যতটার উপরে বার নেই, ধরো দুটো তিনটে যটার উপরে থাকুক সেই সংখ্যাটাকে মাইনাস করবে। তো এখানে 4 আছে, তো 4কে আমরা এখান থেকে মাইনাস করে দেবো। এবং ডিভাইড বাই কী হবে, যটার উপরে বার আছে ওটা 9 এবং যার উপরে বার নেই তটা 0। তাহলে একটার উপরে এখানে বার নেই, একটা 0। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কী আসবে আমাদের 419 ডিভাইড বাই আমাদের 990, এবং এটাই আমাদের অ্যান্সার। অপশানে এটাই দেওয়া আছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশান ডিতে আছে, অপশান ডি এখান থেকেই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলে আসবো। নেক্সট কোশ্চিনটা এইভাবেই এক্সামে জিজ্ঞেস করা হয়। এই কোশ্চিনটা যেটা আছে একদম হুবহু এইভাবেই জিজ্ঞেস করা হবে, শুধু এখানে হয়তো এ বির জায়গায় হয়তো অন্য কিছু দিয়ে দেওয়া হতে পারে, এক্স ওয়াই এ বি সি ডি আদার্স কিছু, কিন্তু বাকি যে আছে সমস্ত কিছু এইভাবেই জিজ্ঞেস করা হয় এই কোশ্চেনটাকে। তো a প্লাস 1/b যদি 1 হয়, b প্লাস 1/c যদি 1 হয়, তাহলে c প্লাস 1/a এটা ইজিকাস টু কোন হবে, এটাও ইজিকাস টু 1 হবে। তো মাথায় রাখবে একবারই কনসেপ্ট অনুযায়ী যে ডাইরেক্ট এটার অ্যান্সার হবে 1। এবার যদি এটাকে সলভ করতে যাও, সলভ করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে, কারণ এখান থেকে প্রথমে আমাদের b এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে b এর ভ্যালু বেরিয়ে আসবে আমাদের 1/a-1। এবারে এই যে এটা যেটা ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে আমরা আবার c এর ভ্যালু বের করব। এখান থেকে আমাদের আলটিমেটলি যে c এর ভ্যালু বেরিয়ে আসবে সেটা অ্যাকচুয়ালি বেরিয়ে আসবে 1/1 - b। এবারে এই b এর ভ্যালুর জায়গায় এই যে b এর ভ্যালু, এই ভ্যালুটাকে এখানে পুট করব। এই ভ্যালুটাকে পুট করলে আমাদের এই যে এই ইকুয়েশনটা চলে আসবে, এটা ইজ ইকুয়ালস টু 1 হবে। নিজের থেকে করতে চাইলে অবশ্যই এখানে ট্রাই করে নেবে একবার। c এর ভ্যালুটা যেটা আসবে এখান থেকে আমাদের 1/1/1 - a। এবার এটাকে সলভ করবে, সলভ করলে দেখবে যে c প্লাস 1/a একটা পোর্শন চলে আসবে, এটা ইজ ইকুয়ালস টু আমাদের চলে আসবে 1। তো এভাবে যদি নিজের থেকে করতে যাও তাহলে এটি এভাবে করে নেবে। তো এখান থেকে আমাদের অ্যান্সারটা হবে 1, এটি মাথায় রাখবে। নেক্সট কোশ্চিন চলে আসবো। নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে, যখন কোনো এক বিদ্যালয়ের সমস্ত ছাত্রকে 54 জন করে প্রতি সারিতে দাঁড়াতে বলা হলে দেখা যায় যে মোট সারির সংখ্যা হয় 30টি। আচ্ছা, তো প্রতিটা সারিতে 54 জন করে দাঁড়াতে বলা হয়েছে, দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 30টি টোটাল লাইন হচ্ছে। যদি প্রতি সারিতে 45 জন করে দাঁড়াতে বলা হয় তাহলে কতগুলি সারি তৈরি হবে সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে 30টির বদলে যদি 45টি করে দাঁড়ানো করতে বলা হয় তাহলে যেটা আছে কতগুলো আমাদের সারি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবো আমরা এখানে, প্রথমেই আমরা দেখে নেব প্রথমে 54 জন 30টি সারিতে, তাহলে টোটাল কতজন হয়। তো টোটাল আমাদের কি 54 × 30, এটা হয়ে গেল কি টোটাল, এটা হয়ে গেল টোটাল স্টুডেন্ট এত রয়েছে বিদ্যালয়ে। এবার প্রতিটি সারিতে এবার 54 জন করে দাঁড়াতে বলা হচ্ছে, এর রেজাল্টটা আগে বের করে নেবে নাকি এখানে একবারে ডাইরেক্ট করবে। দেখো ডাইরেক্ট করলে বেশি সুবিধা হবে এক্সাম হলে, যত যেটা আছে স্টেপ জাম্প করে ডাইরেক্ট করতে পারবে তত তোমার কাছে সময়টা বেঁচে যাবে। তো এখানে দেখো যে এবার কি বলা হয়েছে, এটা রেজাল্টটা যেটা আসবে সেই রেজাল্টের সঙ্গে আমরা কি 45 দিয়ে ভাগ করব, কারণ পরবর্তীতে বলা হয়েছে অতগুলো স্টুডেন্টই 45টি করে প্রতি সারিতে বলা হয়েছে, তাহলে এখানেই ডাইরেক্ট একবারে 45 দিয়ে ভাগ করে দাও। তো এখানে কত আসবে, 15 দিয়ে কাটলে 15 × 2 = 30, 3 × 15 = 45, 3 দিয়ে কাটলে 3 × 18 = 54, এই তাহলে 18 × 2 = 36। তাহলে কতগুলি তাহলে সারি তৈরি হবে, সারি তৈরি হবে 36টি যদি 45 জন করে দাঁড়াতে বলা হয়। তো অ্যান্সার হবে আমাদের 36, অপশন সি। নেক্সট কোশ্চিন চলে আসবো। নেক্সট কোশ্চিন, এ ও বি মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে এত এত। যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তো দেখো কীভাবে করবে, এখানে এ হয়ে গেল এ হয়ে গেল আমাদের বি। তো আয় এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে এত, তো এ আয় করছে ধরে নাও 3x, বি আয় করছে 2x, এবং ব্যয় করছে ধরে নাও এই যে ব্যয়ের অনুপাত 5 এত।
তাহলে এ ব্যয় করছে 5y, বি ব্যয় করছে তাহলে এখানে কত 3y। এবার সঞ্চয় কি? সঞ্চয় আমাদের কি আয় থেকে ব্যয়কে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কি সেটা সঞ্চয় হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আলটিমেটলি আসবে 3x মাইনাস 5y, এটা হয়ে গেল সঞ্চয়। এবং দেখো যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে উভয় যেটা আছে এখানে সঞ্চয় করছে, তো এটা ইজিকাস টু কত হবে আমাদের 1000, ঠিক এর সঞ্চয় 2x মাইনাস 3y, এটা হলো কি সঞ্চয়। মোট সঞ্চয় হচ্ছে কত 1000 টাকা করে, তাহলে এটা ইজিকাস টু 1000। এবার দুটো ইকুয়েশন পেয়ে গেছি, ইকুয়েশন দুটোকে সলভ করবে, সলভ করলে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তো এখানে কত দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে গুণ করো, এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করো, এখানে 2 আছে, ভ্যালু সেম করে দেবো আমরা। তাহলে আলটিমেটলি কত আসবে 6x মাইনাস আমাদের 10y, এটা ইজিকাস টু 2000। এদিকের এটা কত আসবে আমাদের 6x মাইনাস 9y, এটা ইজিকাস টু 3000। এই মাইনাস প্লাস মাইনাস, এটা কেটে গেল, তাহলে মাইনাস ওয়াই ইজিকালস টু আসলো আমাদের কত এখানে মাইনাস 1000, মাইনাস মাইনাস কেটে গেল, ওয়াইয়ের ভ্যালুটা আসলো কত আমাদের 1000। তো এবার এক্সের ভ্যালু কী করে আনবো, এই ওয়াইয়ের ভ্যালু যে কোনো একটাতে পুট করে দাও, এটাকেই যদি আমরা পুট করি তাহলে এটা আসবে কত মাইনাস 5000, এদিকে আসে 1000, তাহলে মাইনাস 5000 1000-এর সঙ্গে যোগ হয়ে গেলে হয়ে যাবে 6000, 6000কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এক্সের ভ্যালুটা আসবে আমাদের 2000, এক্সের ভ্যালু কত আসবে আমাদের 2000। এবারে দেখো কি বলা হয়েছে এখানে কোশ্চিনে, যে বি এর মাসিক আয় কত সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো বি এর মাসিক আয় কোনটা, এই যে বি এর মাসিক আয় কত, এই যে ছিল আয়ের অনুপাত 3:2, তার মানে 2x হলে বি এর মাসিক আয়। তাহলে 2x যদি মাসিক আয় হয়, এক্সের ভ্যালু কত আছে আমাদের 2000, তাহলে এক্সের ভ্যালুটাকে এখানে পুট করে দিলে আলটিমেটলি আসবে কত আমাদের 4000। তাহলে এখান থেকে কী হয়ে যাবে আমাদের, যে বি এর মাসিক আয় হবে 4000। অপশান ডি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলে আসবো আমরা। নেক্সট কোশ্চিন, পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পর নিতিন 57,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছর শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভাংশের পার্থক্য কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাদের লাভের যে পার্থক্য হবে সেই পার্থক্যটা কত সেটি দেখতে হবে। তো কীভাবে করবো, এখানে যে পঙ্কজ এখানে নাও নিতিন, তো পঙ্কজ যেটা আছে কত 42,000 টাকা ইনভেস্ট করেছে, কত মাসের জন্য ইনভেস্ট হয়েছে পঙ্কজের 12 মাসের জন্য। এরপরে আছে আমাদের নিতিন 57,000 টাকা ইনভেস্ট করেছে, এ কত মাসের জন্য করেছে এটা ইম্পর্টেন্ট, দেখো 4 মাস পরে ইনভেস্ট করেছে, 4 মাস পরে, কিন্তু তার মানে এখানে কিন্তু চার মাস পর্যন্ত তার টাকা ইনভেস্ট থাকেনি, তার টাকা কত মাস পর্যন্ত ইনভেস্ট থেকেছে 4 মাস পরে, 1 বছরের মধ্যে থেকে 4 মাস বাদ তারপরে ইনভেস্ট করেছে, তার মানে এর টাকা 8 মাস পর্যন্ত ইনভেস্ট থেকেছে, এই জিনিসটা এখানে বোঝার বিষয়। তো এখানে কি 8 মাস পর্যন্ত এর টাকা ইনভেস্ট থেকেছে। এবার এদের অনুপাত নিয়ে নিলে আমাদের কি এসে যাবে, লাভের অনুপাত চলে আসবে। তো এখানে দেখো এই 0 3টে গেল, এই 0 3টে গেল, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে 57 কাটলে 3 19 57, 2 দিয়ে 42কে কাটলে এটা আসবে 21, তার মানে 21:19 হয়ে গেল তাদের লাভের অনুপাত। এবার বলা যে তাদের মোট লাভ হচ্ছে কত 26,000 টাকা, 26,000 টাকা মোট লাভ। এখান থেকে আমাদের কী বের করতে হবে, পঙ্কজ এবং নিতিনের লাভের পার্থক্য বের করতে হবে। তাহলে এখানে কি আমি আলাদা করে আগে পঙ্কজকে বের করবো, তারপরে নিতিনকে বের করবো, তারপর যেটা আছে দুজনের মধ্যে ডিফারেন্স করবো। তো এটা করতে গেলেও যেটা সময় লাগবে, তার থেকে আমি ডাইরেক্ট এখানে করে দিচ্ছি যে পঙ্কজ এবং এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত ইউনিট, দেখো এখানে 2 ইউনিট, তাহলে এই উপরে নিয়ে নাও 2 ডিভাইড বাই, এই পার্থক্য ডাইরেক্ট হয়ে গেল উপরে এখানে, বা 21 - 19 করে দাও, তাহলেই পার্থক্য হয়ে গেল। তাহলে ডিভাইড বাই আমাদের কি, এই দুটো সাম, এই দুটো যোগফল করবো আমরা, তাহলে কত আসবে এখানে 30 40 আসলো। তো এই জিরোর সঙ্গে এই একটা জিরো গেল, 4 দিয়ে এটাই যদি কাটি, 4 6 24, তাকে 20, 4 5 4 20, 650, তাহলে এটা আলটিমেটলি যদি গুণ করা হয় তাহলে কত চলে আসবে আমাদের এখানে, যে 0 5 2 10 0, হাতে থাকলো আমাদের 1 7 12, 1 1300 টাকা এখান থেকে বেরিয়ে আসলো। তো 1300 টাকা তো কোনো অপশানেই নেই এখানে, আরেকবার দেখা যাক, যে 21 19, সব কিছু ঠিকই আছে, 1300 টাকাই আসবে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের কোনোটিই নয়, কারণ অপশানের মধ্যে দেওয়া নেই, একটা 1200 আছে, একটি 1400 আছে, একটি আছে আমাদের 1000, তাহলে অ্যান্সারটা হবে আমাদের কোনোটিই নয়। অপশান ডি বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার হবে। আজকে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলে আসবো।
নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে 100টি পর্যবেক্ষণের গড় 40, পরবর্তীতে দেখা গেল যে 53 এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, আসল গড় কত হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে 100টি পর্যবেক্ষণের গড় যদি 40 হয় তাহলে 100টি পর্যবেক্ষণের সমষ্টি কত হয়ে যাবে, এই দুটোর গুণ, মানে কত আমাদের 4-এর পরে 3টে শূন্য মানে 4000। এইবারে দেখো এইখানে 53 পরে দেখা গেল যে 53-এর পরিবর্তে বসানো হয়েছে কত 83, বসাতে হতো 53 কিন্তু আমরা ভুল করে বসিয়ে ফেলেছি 83। তাহলে আমরা বেশি বসিয়েছি নাকি কম বসিয়েছি, অবশ্যই বেশি বসিয়েছি। তাহলে বেশি যদি বসিয়ে থাকি তাহলে এখান থেকে আমাদের হবে মাইনাস, যে সমষ্টিতে থাকবে সমষ্টি থেকে হবে মাইনাস যদি বেশি বসিয়ে ফেলি। বেশি ফেলি কারণ আমরা এই যে 4000টা এসছে এটা বেশি চলে এসছে আমাদের গড়ে হিসেব অনুযায়ী। তাহলে এখানে কি আমরা বেশি বসিয়েছি, কত বেশি বসিয়েছি 30, যতটা বেশি বসিয়েছি, কারণ 53 বসাতে হতো আমরা 83কে বসিয়ে দিয়েছি, এদের দুজনের মধ্যে ডিফারেন্স যেটা সেটা আমরা বেশি বসিয়েছি, তাহলে 30 বেশি বসিয়েছি, সেই 30টা এর থেকে আমরা মাইনাস করে দেবো। এবার কম বসালে কী হয়ে থাকে আমাদের প্লাস হয়ে থাকে। তো এখানে আমাদের কী আসবে, এটা আমাদের মাইনাস করে দিলে 0793 এটা হয়ে গেল। তাহলে কি 100টা পর্যবেক্ষণের সমষ্টি। তো এই 100টা পর্যবেক্ষণের সমষ্টিটাই এবার আমাদের গড়ে আনতে হবে, আসল গড়। তাহলে এখানে কি 100টাই টোটাল পর্যবেক্ষণ, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, এই জিরো কাটলো, তাহলে এটা চলে আসবে আমাদের 39.7 এদের গড় হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার অপশন বি। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলে আসবো। নেক্সট কোশ্চিন, যে এ 6 দিনে একটি জমির 2/5 চাষ করে, বি 10 দিনে ওই জমির 1/3 চাষ করে, উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 চাষ করতে পারবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো কি আছে এখানে, 2/5 এর ক্ষেত্রে চাষ করছে 6 দিনে, 2/5 কাজ চাষ করছে কত 6 দিনে, তাহলে 1 অংশ চাষ করছে কত দিনে, 1 অংশ এখানে আমাদের কি 6 × 5-2 হয়ে যাবে, তো এটা কাটবে 3, তার মানে এখানে কত 15। তাহলে 1 অংশ কাজ যেটা আছে চাষ করছে কত 15 দিনে, এই হয়ে গেল টোটাল। ঠিক একইভাবে বি এরটাকে বের করো, বি যেটা আছে 1/3 চাষ করছে 10 দিনে, তাহলে 1 অংশ চাষ করছে 30 দিনে, এই হয়ে গেল। এইবার এখান থেকে আমরা এবার অংশে চলে আসব। এবার দেখো 1 অংশ মানে কি পুরো কাজ, এ পুরো কাজটা এ করছে 15 দিনে, আবার বি পুরো কাজটা এ করছে কি 30 দিনে। তাহলে এখান থেকে আমি আবার এইভাবে করতে পারি এবার, যে এ যে আছে 1 দিনে 1/15 কাজ করছে, বি যে আছে 1 দিনে 1/30 কাজ করছে, তাহলে 1 দিনে তারা মোট কত অংশ কাজ করছে সেটা বের করে নাও, 30, উপরে আসবে আমাদের কত এখানে 2 + 1 মানে 1/10। তারা দুজন মিলে যখন একসঙ্গে কাজ করছে, কারণ আমাদের উভয়ই দরকার, উভয় একসাথে কাজ করা দরকার আমাদের, তো উভয় মিলে যখন কাজ করছে 1/10 কাজ করছে একদিনে, একদিনে কাজ করছে কত 1/10 কাজ। এবার আমাদের কত অংশ কাজ বের করতে হবে কোশ্চেনে, 4/5 কাজ। তাহলে 1/10 কাজ যদি একদিনে করে, তাহলে 4/5 কাজ কত দিনে করবে আমাদের, এদিকে চলে আসবে 10 ইন্টু আমাদের এখানে চলে আসবে 4/5, এই তাহলে এই 5 দিয়ে এটাকে কাটলো 2, 4 2 8 দিনে, তাহলে 4/5 কাজ করবে 8 দিনে। অ্যান্সারটা হবে আমাদের অপশন সি। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলে আসবো আমরা। নেক্সট কোশ্চেন, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টা পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো কত ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? আচ্ছা দেখো, যে এ নল 4 ঘন্টায় সেটাকে পূর্ণ করছে, বি যেটা আছে 6 ঘন্টায় পূর্ণ করছে, এদের লসাগু নিয়ে নেবো কত 12, তো 4 প্রতি ঘন্টায় যেটা আছে এ 3 ইউনিট করে জল ঢোকায়, বি যেটা ঢোকায় এখানে 2 ইউনিট করে। এবারে এই যে আমি লম্বা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, এবার কী বলা হয়েছে, এ নল প্রথমে খোলা হলো, তার মানে প্রথমে এ নল, এই তারপরে 1 ঘন্টা অন্তর কাজ চলছে, তাহলে এ নল প্রথমে কতখানি জল ঢোকাবে 3 লিটার জল ঢোকাবে, তারপরে কাকে খোলা হবে, বি নলকে খোলা হবে, সে 2 লিটার ঢোকাবে, তারপরে আবার কাকে খোলা হবে, এ নলকে 3 লিটার, তারপরে 2 লিটার, এরকম করে আমাদের চলতে থাকবে সিকোয়েন্সে। তো এই সিকোয়েন্স আমরা চলতে থাকবো, দেখবো এবার কতবার এরকম আমরা করতে পারি। তো এখানে দেখো প্রথম 2 ঘন্টা করে নিয়ে কাজ করো, এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টাকে নিয়ে কাজ করো, 2 ঘন্টায় দেখো কত লিটার জল ঢুকলো, 2 ঘন্টায় আলটিমেটলি আমাদের সেই চৌবাচ্চাটাতে 5 লিটার জল ঢুকলো,
কারণ প্রথম ঘন্টায় এ ঢোকাচ্ছে 3 লিটার, বি ঢোকাচ্ছে 2 লিটার, তাহলে 2 ঘন্টায় কত হলো 5 লিটার জল ঢুকলো। এবার টোটাল সেই চৌবাচ্চায় কত জল ধরে 12 লিটার টোটাল জল ধরে, তাহলে 2 ঘন্টায় যদি 5 লিটার জল ধরে এখানে, তাহলে আমরা এমন কি দিয়ে গুণ করব যাতে 12-র কাছাকাছি, 12 পার হয়ে গেলে হবে না, 12-র কাছাকাছি নিয়ে আসতে হবে। তো আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 15 হয়ে যাবে, মানে পার হয়ে যাবে। তাহলে আমরা কি দিয়ে গুণ করবো এখানে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আলটিমেটলি উভয় দিয়ে গুণ করতে হবে, তো 2 দিয়ে গুণ করলে আলটিমেটলি কী হয়ে যাবে 2 ঘন্টায় 5 লিটার জল ঢোকে, তাহলে এইদিকে চলে আসবে কত 4 ঘন্টা, 4 ঘন্টায় 10 লিটার জল ঢোকে। তো 4 ঘন্টা অলরেডি 10 লিটার জল ঢুকে গিয়েছে। এবার দেখো বি এ বি করে যাচ্ছে, তার মানে কি এরকম কর 2 ঘন্টা 2 ঘন্টা, এই দেখো 5 এ হয়ে গেছে। এরপরে আবার কি আসবে, এরপরে নিশ্চয়ই যেখানে শেষ হচ্ছে তারপরের জন আসবে, এ আসবে এরপরে। তো বাকি আছে আর কত লিটার জল ঢোকানো, এখনও 2 লিটার জল ঢোকানো বাকি আছে। এই 2 লিটার জল এসে কে ঢোকাবে, এই যে আমাদের এ এসে পরবর্তীতে ঢোকাবে। তাহলে এ প্রতি ঘন্টায় 3 লিটার করে জল ঢোকায়, তার মানে 2 লিটার 2/3 এত এর লাগবে ঘন্টা। তাহলে এখানে টোটাল এদিকে পেলাম আমরা 4 ঘন্টা, এদিকে পেলাম আমরা 2/3 ঘন্টা। তাহলে আলটিমেটলি যে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হবে সেটি 4 পূর্ণ 2/3 ঘন্টায়, 4 পূর্ণ 2/3 ঘন্টায়। অ্যান্সারটা হবে অপশন ডি। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট কোশ্চেন, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করতে তার সে সময় লাগে 5 গুণ সময় লাগে। আচ্ছা, তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীতে স্রোতের বেগ কত আমাদের ফাইন্ড আউট করতে হবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো কি বলা আছে এখানে, স্থির জলে ব্যক্তির বেগ, স্থির জলে ব্যক্তির বেগকে আমরা কি বলতে পারি এক্স, স্থির জলে নৌকোর বেগ যেরকম এক্স, এটাই ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া আছে কত 8। এবার এখানে বলা হয়েছে কিন্তু স্রোতের প্রতিকূলে 5 গুণ সময় লাগে, তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। তাহলে এখানে কি এসে যাবে বলো তো, যে স্রোতের প্রতিকূলে যে বেগটা আসবে সেই বেগটা আমাদের কি হয়ে যাবে, তো স্রোতের প্রতিকূল এক্স মাইনাস ওয়াই, এটা এসে যাবে আমাদের 8/5, এই 8/5 চলে আসবে আমাদের এখানে। এখানে কি যেটা আছে এখানে ঘন্টায় এত কিলোমিটার বেগে যদি যায়, তাহলে কিছু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে সেই সময়ের 5 গুণ সময় লাগবে, যে সময়টা লাগছিল সেই সময়ের 5 গুণ সময় লাগবে। তো এটাকে ডাইরেক্ট যদি আমি স্রোতের প্রতিকূলে বেগে নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমাদের আর যেটা আছে স্রোতের স্থির জল অবস্থায় যে নৌকোর যে বেগটা ছিল সেটা ডিভাইড বাই আমাদের হয়ে গেল সময়টা। তো এটা ইজকাস টু করলে আমাদের কত আসবে 1.6, এটা আসবে আমাদের কত 1.6। তার মানে স্রোতের প্রতিকূলে ওর গতিবেগ যেটা আছে 1.6 কিলোমিটার পার ঘন্টা, এই হয়ে গেল। এবার এখান থেকে আমাদের কিসের ভ্যালু বের করতে হবে, যে নদীর স্রোতের বেগ মানে ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। তো এক্সের ভ্যালু তো আমরা জানি 8, তাহলে এখানে আমাদের ওয়াই ইজকালস টু কী চলে আসবে বলো তো, ওয়াই ইজকালস টু এটাকে যদি এই পার করে দিই তাহলে 8 মাইনাস 1.6, তাহলে 8 থেকে 1.6কে যদি বাদ দিই তাহলে আসবে 4, 2.6, তাহলে 6.4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগটা যেটা আসবে, নদীর যে স্রোতের বেগ সেটি আসবে 6.4 কিলোমিটার পার ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট কোশ্চেন, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা রাখার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা থেকে হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে এখানে, যে একজন ব্যক্তি তার বেতনের 10% ব্যাংকে জমা রেখেছে, অবশিষ্ট 4% বাড়ি ভাড়া দিয়েছেন, তার বেতন এত টাকা হলে, আচ্ছা বেতনটাই তো দিয়ে দেওয়া আছে তাহলে খুব ইজি হয়ে যাবে আমাদের। বেতন আছে আমাদের 5,000 টাকা, এর থেকে বেতনের থেকে 10% ব্যাংকে জমা দিয়েছেন, তার মানে 10% যদি ব্যাংকে জমা দেয় তাহলে ব্যাংকে জমা দিলেও কত টাকা দেখো 0 0 গেল, এখান থেকে 500 টাকা ব্যাংকে জমা দিয়েছে, 500 টাকা ব্যাংকে জমা দিয়েছে। তাহলে অবশিষ্ট কত আছে তাহলে তার কাছে 4,500 টাকা, এর কারণ 500 টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। এবার অবশিষ্ট জায়গায় 4% বাড়ি ভাড়া দিলেন, তাহলে 4% অবশিষ্ট টাকার 4% কত হয় দেখো বাই 100, 0 0 কাটলো এখানে, তাহলে এখানে কত আসবে আমাদের 0, 4 5 20, 0 হাতে 2, 4 4 16, 17 18, আচ্ছা দুটো জিরো নেই, দুটো জিরো তো কেটেই গিয়েছে এটা, তাহলে এখানে 4 5 20, 0 হাতে 2, 4 4 16, 17 18, 180 টাকায় কি তাহলে বাড়ি ভাড়া দিলেন। এবং এটাই আমাদের কোশ্চেনে দেখো চাওয়া হয়েছে, দেখো তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন।
আমাদের আদার্স কিছু চাওয়া হয়নি, কিন্তু বাড়ি ভাড়াটাই চাওয়া হয়েছে। তাহলে বাড়ি ভাড়াটাই আমাদের অ্যান্সার, অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আসলে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট কোশ্চেন, যে 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে এখানে লাভের হার কত হবে? তো এটা একদমই ইজি কোশ্চেন, সবারই পারা উচিত একদম। তো এখানে কীভাবে করবো আমরা? এখানে যে 100টি বইয়ের সিপি, এটা ইজ ইকাস টু 60টি বইয়ের এসপি। এই তাহলে সিপি বাই এসপি করবো, এটা ইজ ইকাস টু কত আসবে? 60/100। দেখো 60 টাকায় কিনেছে, 100 টাকায় বিক্রি করেছে, এর উপর একটা সিপি মানে কি 60 টাকায় কিনেছে, 100 টাকায় বিক্রি করেছে। তো আলটিমেটলি লাভ কত হয়েছে? 40 টাকা লাভ হয়েছে। লাভ পার্সেন্টেজ বের করবো, কার উপরে লাভ আমাদের বেরোবে? সিপির উপরে লাভ বেরোবে। সিপি কত? 60 টাকা, এই কিনে দাম। তো এটা ইজ ইকাস ইন্টু আমাদের কত? 100 হয়ে যাবে। তো এর সঙ্গে এটা কাটো, এটার থেকে এটা কাটবো, তাহলে আসবে 2/3, 2/3। তাহলে এখানে 6, 318, 318, তার মানে 2/3, 66 পণ্য 2/3 পার্সেন্টেজ, 66 পণ্য 2/3% আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। আসলে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা। নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে, রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয়, তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। প্রিন্সিপালটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো একবারই এখানে একটা একটা করে লেখার এক্সাম হলে কোনো সময় নেই, একবারই যেটা আছে একদম যেটা আছে লাস্ট লাইনে চলে আসছে। দেখো যে কত টাকা জমা রেখেছে, ধরে নিলাম এক্স টাকা সে জমা রেখেছে একই ক্ষেত্রে, তো এক্স টাকার তার সুদ কত আসবে? প্রথমে ব্যাংকে জমা রাখছে, ব্যাংকে জমা রাখলে সুদ কত আসবে? এক্স টাকার সুদ জিজ্ঞাসা কী হয়ে যাবে আমাদের? পি প্রিন্সিপাল এক্স টাকা আর রেট অফ ইন্টারেস্ট 12, টি 4 বছরের জন্য বাই 100। এই এরপরে একই পরিমাণ টাকা ব্যাংকে রাখছে, প্রথমে একটা কোম্পানিতে, তারপর একটা ব্যাংকে রাখছে, তো আবারও সেই এক্স টাকা, এবার ব্যাংকে কত রাখছে? 15% সুদে 5 বছরের জন্য। এই হয়ে গেলে এটা এর সুদ, এটা এর সুদ। এবার দেখো সুদের পার্থক্য বলা হয়েছে 1350 টাকা, তার মানে এই দুজনের ডিফারেন্স আছে আমাদের 1350 টাকা। এই হয়ে গেলে এখান থেকে জাস্ট এক্সের ভ্যালু বের করে নাও, তাহলে আমাদের অ্যান্সার। তো এখানে কী করবো? কাটাকাটি করবো কি? আচ্ছা পরে কাটাকাটি করছি। তো এখান থেকে নিয়ে নাও 100, এখানে কোনটা বড় আগে দেখো, এটা বড় আসবে, তাহলে এটা মাইনাস এটা করবে, কারণ ডিফারেন্স বড়টা থেকে আমরা ছোটোটাকে মাইনাস করবো, পার্থক্য যেহেতু। তাহলে এখানে আমাদের কি আসবে? 75 15 75, 75x মাইনাস 48x, এটা ইজ ইকুয়াল টু আমাদের 1350। এই তাহলে এই দুটোকে আমরা ডিফারেন্স করলে কত আসবে? 737, 37x/100, এটা ইজ ইকুয়াল টু আমাদের 1350। 37 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে, এটা আমাদের 50 আসবে। এটা দেখো এখানে 37 5 দিয়ে করলে 5 7 35, 5 হাতে 3, এটা তোমাদের 37 না 27 আসবে, 27, এটা 8 7 3 5 27 আসবে। 27 দিয়ে এটা কাটলে ডাইরেক্ট 5 দিয়ে কেটে যাবে। দেখো 5 7 35, 5 হাতে 3, 5 2 10, 3 13, তাহলে 50 চলে আসলো। তাহলে এক্সের ভ্যালুটা কী চলে আসবে আমাদের এখানে? 5-এর পরে 3টে শূন্য মানে 5000 টাকা। তাহলে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? 5000, 5000 টাকা প্রতি ক্ষেত্রে জমা রেখেছে। অপশন সি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট আছে। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট কোশ্চেন, যে 24 মিটার দীর্ঘ ও 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতর দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো এই যে 24 মিটার, এই যে আমাদের 16 মিটার, এই হয়ে গেল, এটা 24 মিটার এবং এটা আমাদের কত? 16 মিটার। এর ভিতরে একটি রাস্তা আছে যার চওড়া ভিতরে বলা হয়েছে 2 মিটার করে। এই যে রাস্তা, এই যে পুরো রাস্তা, এই পুরো রাস্তাটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এবার বলো তো, এই রাস্তার এই যে বাইরে একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, ভিতরে আর একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, এই ভিতরের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কী হবে এটা জানতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। তো এখানে দেখো যে বরাবর 2 মিটার করে চওড়া, তাহলে এদিকে 2 মিটার খেয়ে নিয়েছে, এদিকে 2 মিটার খেয়ে নিয়েছে, এটা পুরোটা ছিল কত? 24, তাহলে এদিকে 2 মিটার গেল, এদিকে 2 মিটার গেল, তাহলে আলটিমেটলি এটা কত এসে দাঁড়ালো? 20। এই যে রাস্তার বাদে যেই এটা আছে মাঠটা যেটা থাকলো, তার যে দৈর্ঘ্যটা সেটা এসে দাঁড়ালো আমাদের 20। ঠিক একইভাবে প্রস্থটা দেখো, এইদিকে 2 মিটার খেয়ে নিয়েছে,
এদিকে 2 মিটার খেয়ে নিয়েছে, আগে ছিল পুরোটা 16, তার মানে এটা আলটিমেটলি কত হয়ে যাবে আমাদের, এটা আলটিমেটলি হয়ে যাবে আমাদের 12। এবার আমি রাস্তার ক্ষেত্রফল কীভাবে বের করব, রাস্তার ক্ষেত্রফল এইভাবে বের করবে, দেখো পুরো আয়তক্ষেত্রটা যেটা আছে, এই পুরো আয়তক্ষেত্রটা থেকে আমাদের ক্ষেত্রফল থেকে এই ভিতরের যে ক্ষেত্রফলটা আছে, এই ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই রাস্তাটা বেরিয়ে চলে আসবে। বুঝতে পেরেছি আশা করছি। এই যে পুরো যে এটা আছে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটা, এর চারধারে এই ক্ষেত্রফলটা থেকে এই ভিতরে এই ক্ষেত্রফলটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই মিডলের যে পোর্শনটা, মিডলের পোর্শনটা বেরিয়ে চলে আসবে। তো পুরোটার ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 24 ইন্টু 16 পুরোটা, মাইনাস আমাদের ভিতরেরটা কী হবে, এটাও কিন্তু আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 20 ইন্টু 12। এই এবার এখান থেকে কী করো, 12 কমন নাও, 12 কমন, কারণ গুণ করতে গেলে অনেক বড় বড় গুণ চলে আসবে। তো 12 কমন নিলে এটা কত আসবে, আলটিমেটলি 12 দুগুণে 24, মানে 2, মানে 16 দুগুণে 32, মাইনাস আসবে আমাদের কত, এটা 20। দেখো এবার ইজি হয়ে গেল, 12 ইন্টু 12, 12 ইন্টু 12 মানে কত, 144। তাহলে এখানে যেটা আছে রাস্তার ক্ষেত্রফল, সেটি হয়ে যাবে আমাদের কত, 44 বর্গ মিটার, 144 বর্গ মিটার। অপশান বি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলে আসবো। নেক্সট কোশ্চিন আছে আমাদের এখানে, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত আছে 4:9, তাদের ব্যাসার্ধের অনুপাত কী হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো ক্ষেত্রফল যদি দেওয়া থাকে এবং ব্যাসার্ধ যদি বের করতে বলা হয়, তাহলে ডাইরেক্ট এর উপরে শুধু রুট চাপিয়ে দাও, তাহলে হয়ে গেল, মানে 4:9 এর উপরে রুট চাপিয়ে দাও, হয়ে যাবে। তাহলে ইট ইজ টু কত আসবে আমাদের, 2:3। অ্যান্সারটাই হবে আমাদের 2:3। অ্যান্সার আছে অপশান ডিতে, অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আসলে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে এটাই ট্রিকটাকে মাথায় রাখবে, ফর্মুলাটাকে। নেক্সট কোশ্চিন চলে আসি। নেক্সট আছে আমাদের এখানে সাইন 2θ যদি হাফ হয়, তাহলে কস 75 ডিগ্রি মাইনাস থিটা কত হবে, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো যে সাইন কতর মান হাফ, সাইন 2θ এটা সাইন 30 ডিগ্রির মান আমাদের হাফ, সাইন 30 ডিগ্রির মান আমাদের হাফ হয়ে থাকে। তাহলে এখানে 2θ কত আসবে, 30, তাহলে এখানে থিটা আসবে কত, 15। এই থিটার মানে এবার এখানে বসিয়ে দাও, কস 75 মাইনাস 15, তাহলে আলটিমেটলি কী চলে আসবে আমাদের, কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান আমাদের হাফই হয় আমাদের কস 60 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান যেটা সাইন, সেটাই আমাদের কস 60 ডিগ্রির মান, তাহলে হাফ এখান থেকে অ্যান্সার হয়ে যাবে, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকের ক্লাসে বন্ধুরা এই 15টি কোশ্চেনই থাকছে, আশা করছি সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো। ভালো লেগে থাকলে এতক্ষণে লাইক করে দিয়েছো, যারা লাইক করনি ফটাফট একটি লাইক করে দাও, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ডে তোমাদের রিজনিং ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।